সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পাবনা প্রতিশ্রুতি সংস্থার নির্বাহী পরিচালক জনাব মমতা চাকলাদার। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছে সিরাজগঞ্জ জেলার ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং আমাদের সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত বিশেষ একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাঙালি পুরুষের প্রধান পরিধেয় বস্ত্র হচ্ছে লুঙ্গি। এই লুঙ্গি আবহমান কাল ধরে তাঁতিরাই তৈরি করে আসছে। পূর্বে তাঁতিরা নিজের বাড়িতে সনাতন পদ্ধতিতে লুঙ্গি বুনত। গত কয়েক বছর ধরে এই শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। দরিদ্র তাঁতিদের তাঁতে বোনা লুঙ্গি আধুনিক প্রযুক্তিতে তৈরি লুঙ্গির চেয়ে দামে বেশি হওয়ায় বাজারে বিক্রি কম হচ্ছে। এর ফলে তারা ধীরে ধীরে কর্মহীন হয়ে পড়ছে। অনেকে দৈনিক মজুরির ভিত্তিতে আধুনিক তাঁতে কাজ নিচ্ছে। এমনই এক দরিদ্র তাঁতিপল্লী হল রাজবাড়ী জেলার কালুখালী থানার নিয়ামতপুর তাঁতিপাড়া। এ গ্রামের শতভাগ মানুষ তাঁতের সাথে জড়িত। দেশের অন্য সব অঞ্চলের তাঁতিদের মতো যখন তাদের টিকে থাকাও হুমকির মুখে ছিল, তখন বন্ধু হয়ে পাশে দাঁড়ায় পিকেএসএফ এর সহযোগী সংস্থা। ৬ বছর পূর্বে পিকেএসএফ এর সহযোগী সংস্থা নিয়ামতপুরের তাঁতিদের সংগঠিত করে সমিতি গঠন করে। সমিতির সদস্যদের আধুনিক বা বৈদ্যুতিক তাঁতে কাপড় বোনার প্রশিক্ষণ প্রদান করে ও প্রশিক্ষণ শেষে আর্থিক সহায়তা দেয়। দরিদ্র তাঁতিরা আর্থিক সহায়তা পেয়ে গড়ে তুলে নিজেদের বৈদ্যুতিক তাঁত বা পাওয়ার লুম। এমনই একজন তাঁতি হলেন মোহাম্মদ শামসুল আলম। তিনি ৬ বছর আগে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে ঋণ নিয়ে ২টি পাওয়ার লুম বসিয়ে শুরু করেন লুঙ্গি তৈরি। প্রথমে ২ জন কর্মচারী ও নিজেই লুঙ্গি বুনতেন। বাজারে লুঙ্গি বিক্রি করে তার ভালো লাভ হতে থাকে। তিনি লাভের টাকায় সংসার চালান এবং ঋণের কিস্তি পরিশোধ করতে থাকেন। ঋণের কিস্তি পরিশোধ করে আবারও কিছু ঋণ নিয়ে আরও ২টি তাঁত বসান। এভাবে তার ছোট্ট তাঁতের ঘর আজ ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। আমাদের আগে ছিল ধরেন হ্যান্ডলুমের কারখানা, তো সেগুলো ধরেন ব্যবসা করতে লোকে ব্যবসায় মন দেওয়া যায়। তারপরে এই লোকে পাওয়ারলুম আসলো, তো আমরা একটা পাওয়ারলুম কিনলাম। একটা পাওয়ারলুম কেনার পরে আর্থিক সমস্যা হয়, সেটা লোকে আমরা পল্লী প্রগতির সাহায্য নিলাম। সাহায্য নেওয়ার পরে ধরেন এটা দিনের পর দিন আস্তে আস্তে এই ব্যবসাটা আগাতে আসছে। এখন ধরেন আমাদের মতন এই গ্রামে অনেকেই কাজ করতেছে, অনেকেই লোন নিচ্ছে, আগাচ্ছে। আজ থেকে 5 বছর আগেও অনেক কষ্ট করছি, আমিও লোকজনের বাড়িতে কাজ করছি। এখন আমি নিজেও কাজ করি এবং আমার সঙ্গে আরও অনেক লোকই কাজ করে আমাদের বাড়িতে। এখন চলাচল খাওয়া পড়া সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারছি। গত ৬ বছরের ব্যবধানে তিনি আজ শিল্পপতি। তার কারখানায় এখন ২৫ জন লোক কাজ করছে। ঋণের কিস্তি, কর্মচারীর বেতন ও আনুষঙ্গিক ব্যয় শেষেও শামসুল আলমের প্রতি মাসে প্রায় ৩০,০০০ টাকা সঞ্চয় থাকে, যা দিয়ে তিনি থাকার জন্য পাকা বাড়ি তৈরি করেছেন। কিছু আবাদি জমিও ক্রয় করেছেন। শামসুল আলমের অর্থনৈতিক উন্নয়ন ও নিয়ামতপুরের তাঁতিদের অর্থনৈতিক উন্নয়নে পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাদের আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। নিয়ামতপুর গ্রামে শত শত পরিবার তাঁতের কাজ করে আসছে। তারা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ পরিচালনা করে আসছে। কিন্তু পূর্বে তারা যেভাবে কাজগুলি করতো সেটা সম্পূর্ণ হাতের মাধ্যমে, যেটাকে বলা হয় হ্যান্ডলুম। বর্তমানে প্রযুক্তির উন্নতির কারণে পাওয়ারলুম প্রবর্তন হয়। এই প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের প্রয়োজন ছিল আর্থিক সহযোগিতা। পল্লী প্রগতি সহায়ক সমিতি পিকেএসএফ এর আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করে। বর্তমানে এখানে শত শত পরিবার পাওয়ারলুমের মাধ্যমে তাদের সংসার, জীবন জীবিকার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে গ্রামের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং তারা সঠিকভাবে তাদের সময় এখানে ব্যয় করতে পারছে। তাছাড়া গ্রামের যারা দরিদ্র মহিলা জনগোষ্ঠী, তাদেরও আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং সামাজিকভাবে তাদের ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম শামসুল আলম কিভাবে একসময় অন্যের বাড়িতে কাজ করত, এখন তিনি পরিণত হয়েছে
একজন শিল্পপতি হিসেবে বর্তমানে তিনি প্রায় 25 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং তার মাসিক লাভ 30,000 টাকা দিয়ে। সুধী দর্শক মণ্ডলী, আমরা জানি তাঁতিদের বিশাল একটি অংশ বসবাস করে পাবনা সিরাজগঞ্জ। সেই পাবনা এবং সিরাজগঞ্জ জেলার 2 জন পিকেএসএফের সহযোগী সংস্থা নির্বাহী প্রধান জনাব আলাউদ্দিন খান এবং মমতা চাকলাদার আমাদের সাথে রয়েছে। আমরা প্রথমেই মমতা চাকলাদার আপনার কাছে জানতে চাইব, আপনার প্রতিষ্ঠানের আওতায় কতজন এই শামসুল আলমের মতো উপকারভোগী রয়েছে? পাবনাতে আমাদের যে এলাকাতে আমরা কাজ করছি সেখানে আমাদের মোট উপকারভোগীর সংখ্যা 8,000-এর উপরে, আর তাঁতি উপকারভোগীর সংখ্যা 3,000-এর মতো। আর শামসুল আলমের মতো 3,000-এর মধ্যে থেকে ঠিক এই পর্যায়ে যেই পর্যায়ে উনি উঠে এসছেন এই পর্যায়ে অন্তত 100-এর উপরে হবে। আমরা জানি পল্লী কর্মশাক ফাউন্ডেশন, আপনি 2005 সাল থেকে সম্পৃক্ত হয়েছেন পল্লী কর্মশাক ফাউন্ডেশনের সাথে এবং এই পর্যন্ত প্রায় 400 কোটি টাকার সহায়তা দিয়েছেন আপনি মাঠ পর্যায়ে, এবং আপনি প্রায় 62,000 সদস্য আপনার রয়েছে আপনার প্রতিষ্ঠানে। এক সময় তারা পুঁজির অভাবে অন্যের বাড়িতে কাজ করত, অনেকটা এ পেশা ত্যাগ করে অন্য পেশায় নিয়োজিত হতো। আপনাদের তো জন্য এটা একটা চ্যালেঞ্জ ছিল, সেটা কিভাবে আপনারা মোকাবেলা করলেন? এই সিরাজগঞ্জ জেলায় মূলত যদি আমরা কর্মসংস্থানের দিক থেকে চিন্তা করি, কৃষির পরেই কিন্তু তাঁতের অবস্থান। তো এনডিপি 1992 সাল থেকে আসলে মূলত সিরাজগঞ্জ জেলায় কাজ করছেন। তন্মধ্যে আমরা পিকেএসএফের পার্টনার তো 2005 সালে হয়েছি। তো ওই সময় থেকে আমরা যখন ওই সিরাজগঞ্জ এলাকায় কাজ শুরু করি, তো এখন পর্যন্ত আমাদের সদস্য সংখ্যা প্রায় 62,000 সর্বমোট। এই 62,000 সদস্যের মধ্যে কিন্তু আমরা প্রায় 52,000 সদস্যকে এই ক্ষুদ্র ঋণের আওতায় আমরা নিয়ে আসতে পেরেছি। তন্মধ্যে প্রায় 17,000 সদস্যকে আমরা এই মানে তাঁত ব্যবসায় মানে এই ক্ষুদ্র শিল্পে আমরা বিনিয়োগ করতে পেরেছি। এর মার্কেটিংটা কীরকম, কীভাবে হয়? আপনারা কীভাবে পুঁজি সরবরাহ করে থাকেন? আমরা যখন ওই এলাকায় কাজ করি, প্রথমত আমরা একটা সার্ভে করেছি। তো সার্ভের মধ্যে দিয়ে আমরা আসলে বাছাই করতে চেষ্টা করেছি যে এখানে 2 ধরনের ব্যবসায়ী আছে। এক ধরনের বড় ব্যবসায়ী যারা, আর একটা আছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আসলে কাজ করে থাকি। তো ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা প্রথমে যে অবস্থাটা, তাদের অর্থনৈতিক যে অচল অবস্থা, মানে তারা একটা দৈন্যতার মধ্যে দিন কাটাচ্ছে। তো তাদের সাথে আমরা প্রথম বসে নিজেরা আমরা আলোচনা করি। আলোচনা করার পর তাদের যে সমস্যাগুলো, এই বেশিরভাগই আমরা যেটা মনে করি, একটা হলো প্রযুক্তিগত সমস্যা, একটা হলো অর্থনৈতিক সমস্যা। তো প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড রয়েছে আমাদের সিরাজগঞ্জে একটা অফিস, সেখান থেকে আমরা তাদের প্রযুক্তিগত জ্ঞানের যাতে দক্ষতা বাড়ে সেখানে চেষ্টা করি। আর পাশাপাশি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করে থাকি। তো আমাদের কাছ থেকে অর্থ নিয়ে বেশিরভাগ সদস্য কিন্তু এই প্রযুক্তি নিয়ে তারা সনাতন পদ্ধতি থেকে কিন্তু ধীরে ধীরে তারা এই উন্নত হচ্ছে। সিরাজগঞ্জ জেলায় বেশ বড় বড় কয়েকটি হাট রয়েছে, কাজে স্থানীয়ভাবে যারা উৎপাদন করে তারা কিন্তু এই সমস্ত হাটে বেশিরভাগ বিক্রি করে। আবার দেশের অন্যান্য স্থান থেকেও বড় বড় পাইকার গিয়ে কিন্তু ওখান থেকে তারা মালামাল ক্রয় করে। তাঁতিরা কি কি পণ্য উৎপাদন করে? হ্যাঁ, যেমন আমাদের পাবনাতে ওনারা গামছা, লুঙ্গি, শাড়ি এগুলো মূলত তারা উৎপাদন করে। এবং তাদের যে দ্রব্য উৎপাদন করে তারা কি বিক্রি ওই পাবনাতেই করে নাকি অন্য এলাকায় গিয়ে? না, পাবনাতেই করে, মূলত পাবনাতেই করে। আবার কিছু কিছু সময় দেখা যায় যে যেমন ঈদ বা অন্য সময় যে বিশেষ করে শাড়ি, যেগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি তৈরি হয়, বা লুঙ্গি, যেগুলো অনেক চমৎকার লুঙ্গি তৈরি হয়, সেই লুঙ্গিগুলো ঢাকাতে চলে আসে। আচ্ছা, এরা কাঁচামালটা কোথা থেকে সংগ্রহ করে? সিরাজগঞ্জে কিছু বড় বড় ব্যবসায়ী আছে, তারা নারায়ণগঞ্জ থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে তারা কাঁচামালগুলো নিয়ে যায় পাইকারি নিয়ে। ওরা আবার ছোট ছোট যারা মানে শিল্পোদ্যোক্তা বা কুটির শিল্পের যারা আছে তাদের কাছে ওরা বিক্রি করে। এই পাবনা বা সিরাজগঞ্জের শাড়ি বলেন, লুঙ্গি বলেন, এগুলি কি বিদেশে এক্সপোর্ট হয়? সিরাজগঞ্জে এখন যে হচ্ছে ধরেন শাড়ি হয়, লুঙ্গি, গামছা, 3 পিস, তারপর গ্রামীণ চেক হয়, চাদর হয়। গ্রামীণ চেক তো নিশ্চয়ই বাইরে হয় না, গ্রামীণ চেক বাইরে যায়, শাড়িও বাইরে যায়। আচ্ছা, আমাদের সিরাজগঞ্জের শাড়ি কলকাতাতেও বিক্রি হয়। মাঝে মাঝে দেখি যে তাঁত শিল্পটা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে অতিবাহিত করে।
এইটা হ্যাঁ, আমরা যদি গত 2 বছর আগের কথা বলি, হঠাৎ করে সুতার দাম বেড়ে যাওয়া, ইন্ডিয়া থেকে সুতা বন্ধ হয়ে গেল, হওয়ার কারণে কিন্তু দেখা গেল হঠাৎ করে যখন সুতার দাম বেড়ে গেল তখন সিরাজগঞ্জের প্রায় বলতে গেলে 50% তাঁত শিল্প কিন্তু বন্ধ হওয়ার পথে উপক্রম হয়েছিল। কিন্তু সরকার যখন আবার উদ্যোগ নিল, ইন্ডিয়া থেকে আবার নতুন করে সুতা আসলো, আসার পরে ধীরে ধীরে এখন কিন্তু তাঁত শিল্পে সিরাজগঞ্জ খুব ভালো ব্যবসা করছে তারা। আমরা দেখি যে তাঁতিদের প্রায় কয়েকটা পুঁজির দরকার। তা আপনারা সেইভাবে এই চাহিদাটা কিভাবে আপনারা যোগান দিচ্ছেন? তাঁতিদের যেটা হয় সেটা হচ্ছে কি, ওদের একটা পুঁজি থাকে হচ্ছে ওদের প্রসেসিংয়ের মধ্যে, আর একটা মনে করেন যে একটা জিনিস প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়, তারপরে ওটা তাঁতের মধ্যে থাকে, তারপরে একটা ফিনিশিং গুড বাইরে চলে আসে। এই 3টা ধাপে ওদের পুঁজিগুলো সাধারণত 3টা পুঁজির দরকার। 3টা পুঁজি ওদের প্রয়োজন হয়। কি পরিমাণে অর্থায়ন করে থাকেন? আমরা পাবনা প্রতিশ্রুতিতে তাঁতিদেরকে এবির আওতাতে আমরা 5 লাখ পর্যন্ত টাকা দিয়েছি সর্বোচ্চ। এটা ধারণা আছে তাঁতিরা টাকা নিয়ে টাকা পরিশোধ করতে চায় না, এরকম শোনা যায়। এটা কি সত্যি আপনাদের? না, আমাদের মনে হয় যে এই ধারণাটা সত্যি না। যখন এই তাঁত শিল্প অচল অবস্থাটা একটা তৈরি হয়েছিল, সুতা বৃদ্ধির কারণে তাদের ব্যবসার যখন মন্দা হয়ে গিয়েছিল, তখন কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই শিল্পটা কি সিজন মানে মৌসুম ভিত্তিক কিনা? হ্যাঁ, কিছুটা মৌসুম ভিত্তিক। যেমন যে বন্যার সিজন যখন আসে তখন এটা সেল কিন্তু কমে যায়, আচ্ছা, দামটা পড়ে যায়। মৌসুমটা খারাপ হয় তখন তাঁতিরা কি করে? তখন আসলে হয়েছে কি যে যারা ছোট ছোট তাঁতি তারা তখন কিন্তু বড় বড় মহাজনের কাছ থেকে টাকা নেয়, এনজিওর কাছ থেকে টাকা নেয়। তখন টাকা নিয়ে কেউ কেউ মানে ওটার বাদাই বিজনেস বলে। আমরা আবার আপনার কাছে ফেরত আসবো। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আমরা আবার ফেরত আসবো। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম তাঁতিদের ভোগ্য ঋণ দেওয়া যায় কিনা। মমতা চাকলাদার, আমরা বলছিলাম যে তাঁত শিল্পটাও মৌসুম ভিত্তিক, সারা বছর তাদের পণ্য বিক্রি হয় না, দুটো উৎসবে বেশি বিক্রি হয়, বর্ষাকালীন সময় তাদেরকে অলসভাবে জীবন কাটাতে হয়। ওই সময় তো খাওয়াটা থেমে থাকে না। তখন যদি তাদের হাতে অর্থকড়ি না থাকে তখন তারা কিভাবে চলে? না, আমি যেটা দেখেছি এটা খুব নিষ্ঠুর সত্য কথা, সেই সময় তারা তাদের পুঁজি ভেঙে খেয়ে ফেলে। তাদেরকে তো জীবন ধারণ করতে হবে, তখন দেখা যায় কি তাদের পুঁজি তারা খেয়ে ফেলে। এই সিজনাল লোনটা দেওয়া সম্ভব? আমি মমতা চাকলাদার আপার সাথে আমি একমত যে আসলে ওই সময়টা তারা কিছুটা পুঁজি কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আমরা ওই সময় আসলে সিজনাল লোনটা দিই। সিজনাল লোনের কিস্তিটা তো সে পরে দিতে পারে, খুব একটা সমস্যা হয়, এবং এককালীন দিতে পারে, যখন অবস্থাটা পরিবর্তন ঘটে। এই সমস্যা ছাড়া আর কি সমস্যা হয় তাঁতিদের বেলায়? তাদের জন্য বেশিরভাগ সমস্যা হয়ে থাকে যে তাদের তো অত বেশি পুঁজি নাই, তখন তারা বড় বড় মহাজনের দ্বারস্থ হয়। কি হয় যে ধরেন একটা জিনিস বাকিতে নিয়ে আসলো, রং সুতায় রং যখন বাকিতে নিয়ে আসতে চায় তখন একটা দাম কিন্তু তাদের একটু বেশি ধরে। এটা এক ধরনের সমস্যা। আর এক ধরনের সমস্যা আছে যে আমার 3টা তাঁত আছে, আমার কোনো টাকা পয়সাই নেই, তখন ওই মহাজন তাকে দিয়ে কাজ করায়, ওখানে সে লেবারের মতো কাজ করে, সে শুধু পারিশ্রমিকটা পায় আর উৎপাদিত সামগ্রী সে বাজারে নিয়ে বিক্রি করে। বড় বড় মহাজন যারা, তাদের প্রযুক্তি ভালো, তাদের ভালো ডিজাইনার আছে, তারা কালার কম্বিনেশনগুলো ভালো করে করতে পারে, কিন্তু ছোট ছোট যারা পিটলুম করে বা ছোট ব্যবসা করে তাদের কাছে কিন্তু ওই ধরনের দক্ষ লোক নাই। কাজে তারা মান্যতা আমলের জিনিসপত্রই তৈরি করে। যখন বাজারে যায় দেখা যায় যে ওই কাপড়ের বাজারের সাথে চাহিদার বেশি, এই কাপড়টা একটু বিক্রি হয় কম। সঙ্গত কারণে ওই বড় বড় ব্যবসায়ীরা যে পরিমাণ লাভ করে, ছোট ব্যবসায়ীরা কিন্তু আসলে এখানে কি আপনাদের কোনো ভূমিকা রয়েছে? এখানেই তো আমরা আসলে মানে এই ধরনের যারা অবস্থায় আছে তাদেরকে তো আমরা এই ঋণ সহায়তাগুলো দিয়ে থাকি। আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে লোক নিয়োগ করা যেতে পারে যারা এই সকলগুলো বুঝে, যেগুলো বললেন কালার কম্বিনেশনের কথা বললেন, কোয়ালিটির কথা, ডিজাইনের কথা বললেন, প্রশিক্ষণের কথা বললেন, এটাকে আলাদাভাবে
ফোকাস দেওয়া যেতে পারে এই শিল্পের প্রতি? হ্যাঁ, আমার মনে হয় যে এই উদ্যোগটা নেওয়া যেতে পারে যে ধরেন আমাদের PKSF এর পার্টনার অর্গানাইজেশন হিসাবে আমাদের অর্গানাইজেশন যদি এরকম একজন বা দুইজন লোককে আমরা নিয়োগ দিতে পারি, যেমন ইতিমধ্যে আমি আমাদের একটা অভিজ্ঞতার কথা বলি যে আমরা কিন্তু সিজনাল লোনে এখন আমরা যে মানে বুল ফ্যাটেনিং যেটা আমরা করি আর কি, বিফ ফ্যাটেনিং যেটা করি, সেখানে কিন্তু অলরেডি ইতিমধ্যেই আমরা কিন্তু ভেটেরিনারি ডক্টর কিন্তু আমরা নিয়োগ দিয়েছি ইতিমধ্যেই। তেমনি যদি আমরা এই জনগোষ্ঠী তাঁতি যারা, তাদেরকে ঋণ দিয়ে যদি ধরেন একটা বৃহৎ অংশকে ঋণ দিয়ে আমাদের অর্গানাইজেশন থেকে এরকম একজন বা দুজন লোককে আমরা বাইরে থেকে ট্রেনিং করিয়ে নিয়ে এসে যদি এই জ্ঞানটা আমি তাদের মধ্যে হস্তান্তর করি, পাশাপাশি যদি আমরা অর্থনৈতিক সাপোর্টটা দেই, তাহলে আমার মনে হয় যে এটা তাদের অবস্থার পরিবর্তন করতে আমি একটু বলি যে আরেকটা জিনিস করা যেতে পারে, শুধুমাত্র ডিজাইন মাস্টার না, এখানে আমার মনে হয় ডিজাইন মাস্টারের সাথে সাথে যে সমস্ত তাঁতিরা আছে আর কি, তাদেরকেও একটু ট্রেন্ড আপ করা উচিত। পাশাপাশি কিন্তু এই উৎপাদিত সামগ্রীগুলো মার্কেটিং এর জন্য কিন্তু একটা চ্যানেল করে দেওয়া, এটাও কিন্তু এনজিও দ্বারা আমি মনে করি একটা বড় কাজ, যে কাজটা কিন্তু আমরা করে থাকি। আমাদের যে বাজার, এই বাজারটা দখল করে আছে অনেকাংশে ভারতীয় কাপড়, এবং আমার মনে হয় এটা আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে। একটা সময় তো আমরা বাংলাদেশে দেখতাম যে আমরা সিরাজগঞ্জে এমনও হয়েছিল যে ভারতের কাপড় ব্যবহার করার কারণে সিরাজগঞ্জের তাঁত শিল্পের কিন্তু তখন বেশ মানে অচল অবস্থা তৈরি হতে নিয়েছিল, কিন্তু এখন কিন্তু অবস্থাটা কিন্তু ওই রকম নেই। ধীরে ধীরে কিন্তু তাদের ভারতীয় যে তাদের আসলে বেশি সবচেয়ে বড় জিনিস ডিজাইন এবং চটকদার রং, এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ এই কাপড়টা বেশি ব্যবহার করত। কিন্তু যদি আমরা টেকসইয়ের কথা চিন্তা করি, তাহলে কিন্তু সিরাজগঞ্জ বা পাবনার কাপড়ের সাথে কিন্তু ভারতের কাপড় টেকসই, যার কারণে ধীরে ধীরে কিন্তু ভারতীয় কাপড়ের চাহিদাই কমে আসছে। শুধু কি টেকসইয়ের জন্য নাকি আমাদের রুচিরও পরিবর্তন? রুচির পরিবর্তন হয়েছে, রুচির তো অবশ্যই পরিবর্তন। তা না হলে তো তাহলে তো সিরাজগঞ্জের কাপড় আজকে কলকাতা বিক্রি হতো না। আচ্ছা, এখন উল্টোটা হচ্ছে, এখন টাঙ্গাইলের শাড়ি, এখন সিরাজগঞ্জের শাড়ি, এখন পাবনার শাড়ি ইন্ডিয়াতে যায়। আচ্ছা, আমার নিজের একটা বুটিক হাউস আছে পাবনাতে, এবং ঈদের সময় আমি তাঁতের শাড়ি, যত আমি তাঁতের শাড়ি তুলেছি, আমার 80% তাঁতের শাড়ি চলে গেছে, এবং এর একটা শ্রেণী তৈরি হয়েছে যে যারা অন্তত এসে তাঁতের শাড়ি খুঁজে। তাঁতের শাড়ি শুধু না, তাঁতের 3 পিস বা 3 পিসের সঙ্গে তাঁতের ওড়না আছে কিনা, কারণ তারা খুব ভালো করে জানে এই শিল্পের সাথে জড়িত একটা তাঁতি